আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজের এবং আমি পারভিন মিতু। গণতান্ত্রিক শক্তি এক না হলে আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা দক্ষিণ জেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বলেন, ঐক্য, জনগণ ও দেশ পুনর্গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লায় দীর্ঘ ১৬ বছর পর দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। টাউন হল মাঠে সকাল থেকে ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, যা শুরু হয় কখনো শেষ হয় না। বলেন, বিএনপিকে ঘিরে রাজনীতির মাঠে যে ষড়যন্ত্র চলছে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, কখনো সংস্কারের সংগ্রাম, কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম, কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে। সমস্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তার প্রত্যেকটির বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে। ভার্চুয়ালি যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গঠনের প্রধান শক্তি জনগণ। এজন্য প্রতিটি মানুষের কাছে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই। দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ, দেশ গঠন। তারেক রহমান বলেন, গেল 15 বছর দেশে ডাকাত পড়েছিল, তাদের বিতাড়িত করেছে জনগণ। গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। ভেদাভেদ ভুলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে নির্দেশনা দেন তারেক রহমান। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হলে তা নিয়ে আর আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন নতুন দাবি তুলে জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করা হচ্ছে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, গণতন্ত্রের বিজয় ঠেকাতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামের সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস নামের একটি সংস্থা। আলোচনায় সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বক্তারা পিআর পদ্ধতির দাবিতে কয়েকটি দলের আন্দোলনের সমালোচনা করেন। পিআরই যাদের মূল দাবি হয়, তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন? এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? বাংলাদেশে যদি আর একটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বিত করলে সংকট বাড়বে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। এর আগে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায় জনগণ। তৎবাদা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে।
এটা আমাদেরকে ধারণ করতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়াকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের ভেতরেই আওয়ামী লীগের দোসররা রয়েছে। গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। তিনি বলেন, খুনে ধরা দেশকে জামায়াত বদলাতে চায়। দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়। তাই ভাঙা শিক্ষা ব্যবস্থা থাকবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে সেই শিক্ষা দেয়া হবে না জানিয়ে জামায়াত আমির জানান, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবে জামায়াত। এদিকে বর্তমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে প্রশাসন সহ সর্বত্র ফ্যাসিবাদের অপসারণ দরকার। না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত, দক্ষ, সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। সুষ্ঠু ভোটের জন্য কমিশনের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পূর্ণ আস্থা রয়েছে, তাই এখন পর্যন্ত তিনি কোনো কাজে হস্তক্ষেপ করেননি বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ইসিতে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে এই কথা বলেন তিনি। কমিশনার আনোয়ারুল ইসলাম বললেন, ভোটের প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে, তাই আসছে নির্বাচনে 70% ভোট কাস্টিং হওয়ার আশাবাদ জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের প্রতি প্রধান উপদেষ্টা সম্পূর্ণ আস্থা আছে বলেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিং উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে বলেননি। হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন, যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত করে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনাররা বলেন, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্বাচনে নিরপেক্ষ আচরণের বিকল্প নেই। কোনো পক্ষপাতমূলক আচরণ করবে না নির্বাচন কমিশন। অন্যান্য বছরের তুলনায় সাধারণত 60% 50% আমরা ধরি। এবারের ভোটের কাস্টিং নাকি ভোটাররা নাকি ভোট যুদ্ধে তারা নাকি অনেক বেশি হারে ভোট দিবে। কেউ কেউ বলেছেন স্যার ভোট কাস্টিং এর পার্সেন্টেজ 70 ছাড়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগ সহ নির্বাচন ঝুঁকি ও বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। তাদেরকে নিয়ে ডিল করতে হয়। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোকবে। তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সব সুযোগ অনুসন্ধান করা উচিত। বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারে। অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব
শারদীয় দুর্গাপূজা। দেবী মাকে বরণ করে নিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনন্দময়ীর সাজে পূর্ণতা দিতে শেষ তুলির আঁচড় আর গয়না পরিয়ে প্রস্তুত করছেন প্রতিমা শিল্পীরা। এবার পঞ্চমী তিথিতেই বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে জাগ্রত করা হবে। আয়োজকরা বলছেন এবারের উৎসব পাবে ভিন্ন মাত্রা। সাদিয়া কানিজা রিপোর্টে থাকছে বিস্তারিত। আজ মহাপঞ্চমী তিথি, দেবীকে জাগ্রত করার মধ্য দিয়ে শুভ সূচনা হচ্ছে দুর্গাপূজার। তবে রাত পোহালেই মহাষষ্ঠী, এদিন থেকেই দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বসুন্ধরাকে শস্যে ভরিয়ে দিতে মর্তালোকে তার আশার বাহন এবার গজ, আর কৈলাসে ফিরবেন দোলাই করে। এর মাধ্যমে কিছুটা ঝড়ঝাপটার আশঙ্কা থাকলেও ভক্তদের প্রত্যাশা কল্যাণময়ীর আশীর্বাদে সবকিছু শুভ হবে। তাই তো প্রাণের শারদ উৎসবকে বরণে নেই আয়োজনের কমতি। প্রতিমা তৈরি করা থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত বিসর্জন পর্যন্ত ভালোই, মজা হয়, বেশ ভালোই। সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা। আবেগ কাজ করে পূজার মাধ্যমে। মা হলো মঙ্গলময়ী, সবার মঙ্গল হবে, আমরা এই প্রত্যাশাই করি। আমার নানু বাসায়, দাদু বাসায় ঘুরবো, অনেক মজা হবে। অল্প কিছু অলংকারের কাজ বাকি আছে, আশা করি অল্প সময়ের ভিতরে সন্ধ্যার আগে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। পূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে আয়োজকরা বলেন নতুন মাত্রা যোগ হবে এবারের উৎসবে। যা যা প্রয়োজন আমরা সবকিছুই প্রস্তুতি করছি, শুধুমাত্র আগামীকাল শুধু উদ্বোধনটা হবে পূজাটা। আইন শৃঙ্খলা সম্বন্ধে আমাদের কোনো ধরনের কোনো ত্রুটি রাখে নাই সরকার। মাকে ভোজনের মাধ্যমে জাগ্রত করে পূজা করতে হবে। আগামীকাল হচ্ছে ষষ্ঠী, সকাল 9টা থেকে 11টার ভিতরে ষষ্ঠী মানে মাকে নবদুর্গাকে আমন্ত্রণ জানানো, মাকে সন্ধ্যাবেলায় আমন্ত্রণ এবং অধিবাস করানো। কারিগরি সহায়তা দিয়ে আমাদের পাশে রয়েছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি। সারা দেশে এবার মোট 33,355টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এ উৎসবের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, সহকর্মী দীপ্ত চন্দ্র পাল আছেন বাসাবো বড়দেশ্বরী কালী মন্দিরে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, পূজার শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতটা রয়েছে জানাবেন। সাদি, আপনার মাধ্যমে দর্শকদের জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আমরা যেখানে রয়েছি কালী মন্দিরে, সেখানে কিন্তু আমরা দেখছি যে প্রস্তুতি একেবারেই শেষ। এখন শুধু যে প্যান্ডেলের যে কাজগুলো এবং লাইটিংয়ের যে কাজগুলো সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পর পর এসে টহল দিয়ে যাচ্ছেন এবং যাতে নির্বিঘ্নে সবাই মিলে পূজাটি পালন করতে পারেন, আগামী 5 দিন পূজা পালন করতে পারেন, সেক্ষেত্রে তারা এখানে CCTV সহ যে আইন শৃঙ্খলার যে কঠোর ব্যবস্থা সেটি কিন্তু করেছেন। আমি যদি একটু বলি, আজকে কিন্তু মহাপঞ্চমী এবং পঞ্চমীতে দেবীকে বোধন করা হবে। আপনি জানেন যে প্রভু রাম কিন্তু মহাপঞ্চমীর মাধ্যমে দেবীকে বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করেছিলেন যে রাবণ বধের জন্য। সেই থেকেই কিন্তু এই শরতের এই সময়টায়, পঞ্চমীর এই সময়টাই কিন্তু দেবীকে বোধন করা হয়, দেবীকে জাগ্রত করা হয় এবং এই বোধন কিন্তু ষষ্ঠী অর্থাৎ আগামীকালও ষষ্ঠীতে চলবে এবং এই ষষ্ঠীতে কল্পারম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা, যে হিন্দু ধর্মের যে সবচেয়ে বড় পূজা দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আগামীকাল শুরু হবে এবং 2 তারিখ দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার যে বিজয়া দশমীর মধ্য দিয়ে আসলে শেষ হবে এই দুর্গাপূজা। আরেকটু বিষয় বলে রাখি যে এবার কিন্তু দেবী মা দুর্গা গজে আসবেন এবং দোলায় ফিরে যাবেন। এছাড়াও এই 5 দিন ভক্তরা দেবীকে বরণ করে নিতে কিন্তু অনেকটাই প্রস্তুত। আমরা বিভিন্ন ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অশুভকে বিনষ্ট করবেন এবং সবাইকে সুস্থ রাখবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু তাদের। এবং আমরা যে কয়েকটি মন্দির ঘুরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর ছিলেন এবং তারা তৎপর আছেন এবং পূজাকে সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তা সেই ধরনের পদক্ষেপই কিন্তু তারা নিয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে কালীবাড়ি থেকে সবশেষ তথ্য। সাদিয়া। ধন্যবাদ দীপ্ত। স্থিতিশীল অর্থনীতির জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যত লম্বা হবে দেশের অর্থনীতির অবস্থা তত খারাপ হবে।
সকালে এফটিসিতে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংক ঠিক করা যাবে না, প্রয়োজনে ব্যাংকের মূল ভিত্তি ঠিক করতে হবে। আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ট্রানজিশন পিরিয়ড যখন থাকে, এই ট্রানজিশন পিরিয়ডে আসলে দেশের এবং বিদেশের বিনিয়োগকারীরা কেউই বিনিয়োগ করতে চায় না, কারণ বিনিয়োগকারীরা তো একটা প্রেডিক্টেবিলিটি চায়, নিশ্চয়তা চায়, সার্টেনিটি চায়। সেগুলো যখন না থাকে এবং স্টেবিলিটি চায়, সেগুলো না থাকলে তাদের বিনিয়োগ তারা নষ্ট করতে চায় না। কারণ দেশের মানুষ বিগত সময়ের মতো নখদন্ত ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন চায় না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের ব্যানারে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর ওপর এক সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। দেবপ্রিয় জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অন্যান্য কমিশন গঠনে তোড়জোড় চালালেও বাতিল করা মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। সৎ, নীতিবান, সাহস করে ক্ষমতার সঙ্গে লড়াই করতে সক্ষম ব্যক্তিদের মানবাধিকার কমিশনের দায়িত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। নেই কোনো বাস রুট, নেই চলাচলের অনুমতি, তবুও রাজধানীর 300 ফিট রোড থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট রুটে চলছে বৈশাখ পরিবহন। এমনকি বাস রুটের অনুমতির শর্ত পূরণ না করে সড়কে অবাধে চলাচল করলেও দেখার যেন কেউ নেই। বিআরটিএ বলছে, এই রুটের জন্য অনুমতি তারা দেয়নি, যে বাস চলছে তারা সব অবৈধ। ট্রাফিক বিভাগ বলছে, গণপরিবহনকে নিয়মের আওতায় আনতে কাজ করছে তারা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। অটোরিকশার মতো এখন অনুমতি না নিয়ে চলাচল শুরু করেছে গণপরিবহন। রুট পারমিট ছাড়া বাস চলাচলের অনুমতি না থাকলেও প্রশাসনের চোখের সামনেই রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বৈশাখ পরিবহন। আরটিভির অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ সব তথ্য। এই পরিবহনের 5টি বাসের তথ্য অনুসন্ধানে জানা যায়, একটির অনুমতি আছে ঢাকা ময়মনসিংহে, কিন্তু চলাচল করছে 300 ফিট থেকে পাটুরিয়া ঘাট। অন্যটির অনুমতি আছে বাইপাইল আব্দুল্লাপুর, কিন্তু চলাচল করে অননুমোদিত 300 ফিট রোডে। বাকি 3 বাসের রুট পারমিট না থাকলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বেহাল তবিয়াতে। ড্রাইভারদের কাছেও নেই কোনো উত্তর। কয়েক দফা যোগাযোগ করেও মালিক পক্ষের কাউকেই পাওয়া যায়নি। যদি জানতে হয়, আমি একটা মিটিং এ আছি, আপনাকে নেক্সট টাইম ফোন দিচ্ছি, আপনি আমার অফিসে আসেন, আমি কথা বলবো আপনার সাথে। এই রুটে বাস চলাচলে কয়েকটি শর্ত দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। শর্ত পূরণের পর অনুমতি মেলার কথা থাকলেও অজানা শক্তিতে চলছে এই বাস। বিআরটিএ এই বাসকে অবৈধ বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে, ওটা আমরা জানি, আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা করছি। আমরা যদি এই সমস্ত বাস রুট রেশনালাইজেশনটা যদি আমরা করতে পারি, এবং আমরা আরেকটা প্রচেষ্টা নিচ্ছি, যেটা হচ্ছে ই টিকেটিং। এখন যে বাসগুলো যত্র থামা, বাসগুলো একটার সঙ্গে একটা প্রতিযোগিতা করা, এর সব কিছু নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা বড় আকারে কাজ করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সুবিধার জন্যই রুট পারমিট দেয় কর্তৃপক্ষ, এজন্য বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই বলেও মত দেন। রুট পারমিট দেওয়া হচ্ছে অনেকটা নির্বিচারে। যিনি বাস চালাতে চাচ্ছেন তিনি আবেদন করছেন, আবার যারা এই অনুমোদনটা দিচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ বসে আছে। কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, তার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, যারা পরিবহনের নেতা আছেন। তার মানে এটা একটা বিশাল সিন্ডিকেট হয়ে গেছে। এখানে রুট পারমিট পাওয়াই এখন একটা বড় ব্যাপার। একবার রুট পারমিট যদি নেওয়া যায়, এটা অনেকটা বিনা পুঁজিতে বা বিনিয়োগে একটা ব্যবসা শুরু হয়ে যায়। শুধু বৈশাখ পরিবহন নয়, রাজধানীতে চলাচল করা বেশিরভাগ বাস বিআরটিএ ও পুলিশকে ম্যানেজ করেই চলাচল করে। এজন্য রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের কথা বলছেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিনে প্রবেশ নিষিদ্ধ নয় বলেও জানান তিনি। ৮ ডিসেম্বরে 18টি নদীকে দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংকের সহায়তায় কাজ শুরুর ব্যাপারে মন্ত্রণালয় আশাবাদী বলেও জানান পরিবেশ উপদেষ্টা। পর্যটন দিবস ও নদী দিবস উপলক্ষে আয়োজিত আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জায়েদ রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে র্যালির আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পর্যটন সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আমাদের যে ধর্মীয় বৈশিষ্ট্য, এটাকে সমন্বয় করে আমাদের পরিকল্পনা করা উচিত। এদিকে রোববার বিশ্ব নদী দিবস উপলক্ষে আগের দিন পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজন করে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এতে অংশ নিয়ে নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগের কথা জানান বক্তারা। গ্রাউন্ডে আমাদের ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই ভয়েসগুলোকে এখন থেকে রেইজ না করি এবং সিরিয়াস প্ল্যান না করি, গঙ্গা নিয়ে যদি আমরা এখন প্ল্যান না করি, তাহলে গঙ্গার পানি নিয়েও আমরা আসলে ভবিষ্যতে কিন্তু বিপদে পড়ব। নদী রক্ষায় সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন রিজওয়ানা হাসান। কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ীর হাতে আমাদের সকলের সেন্ট মার্টিনকে আমরা তুলে দেব। সেন্ট মার্টিন সকলের জন্য খোলা, আপনি যখন যেতে চান আপনি তখনই যাবেন। জায়েদ রহমান, RTV, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2025 উদযাপন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ এবং NSU ফার্মাসিউটিক্যাল ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিক্ষক শিক্ষার্থী ইন্টারঅ্যাক্টিভ সেশন সহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুর রব খান, স্বাস্থ্যবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর দীপক কুমার মিত্র ও সাইনোভিয়া ফার্মার মার্কেটিং বিভাগের পরিচালক সৈয়দ AB তাহমিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল সহ মোট 60 জন প্রার্থী। শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিতরণ করা মনোনয়নপত্র, যেখানে 3 ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়াইয়ের জন্য মোট 60 জন প্রার্থীর তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন সাবেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়া মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও। এদিন চমক দিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। এরপর মনোনয়ন তুলেন পরিচালক পদে নির্বাচনের জন্য। এদিকে মনোনয়ন সংগ্রহ করেছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমও। তফসিল অনুযায়ী 28 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। বিসিবি নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তালিকায় নরসিংদীর কাউন্সিলরের স্থান শূন্য থাকলেও পূরণ হয়েছে খসড়া তালিকায় না থাকা সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনার ঘর। এছাড়া বিতর্কিত 15 ক্লাবের নামও আছে এ তালিকায়। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের করা নানান মন্তব্যকে নিয়ম পরিপন্থী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। কাউন্সিলর নাটকীয়তায় নতুন প্রশ্ন। 192 কাউন্সিলরের তালিকায় নেই শুধু নরসিংদীর নাম, পূরণ হয়েছে সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনার শূন্য স্থান। খসড়া তালিকায় ছিল না এই 5 জেলার নাম। শুধু তাই নয়, বিগত বোর্ডের সময় তৃতীয় বিভাগ বাছাই থেকে উত্তীর্ণ হওয়া 15 ক্লাব নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে, তাদের নিয়েই হচ্ছে এবারের নির্বাচন। তামিম ইকবাল ও ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তি আগেই খারিজ করেছে কমিশন। সব মিলিয়ে নরসিংদীকে বাদ দিলে বিসিবির মোট ভোট 191টি। এদিকে নির্বাচন নিয়ে সরগরম ক্রিকেট পাড়ায় নানান গুঞ্জন। তামিম ইকবালের শঙ্কার সুরে সুর মিলিয়েছেন বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার। বিষয়টিকে নিয়ম বহির্ভূত বলছেন ক্রীড়া উপদেষ্টা। রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে
বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত। আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে, না হলে আপনার একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যাবেন। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগকে ভিত্তিহীন বলেও মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা, তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, তাদেরকে আমি চিনিও না। কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্যে আমার মনে হয় যে সব সমস্যার বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে। 6 অক্টোবর হবে বহুল প্রতীক্ষিত বিসিবির নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। বাংলাদেশ এয়ারফোর্স BAF শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের উদ্যোগে হয়ে গেল 3 দিনব্যাপী ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ ফুটবল উৎসব 2025। এতে 24টি স্কুল ও কলেজের 46টি ফুটবল দল অংশগ্রহণ করে। শনিবার কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব আরোপ করার আহ্বান জানান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিমান বাহিনীর এই সহকারী প্রধান। অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।